তো চলো আমরা আর কথা না বলে শুরু করি। হিলিয়াম নিউক্লিয়াস একটা প্রশ্ন করেছে, ভাইয়া বায়োফ্লাশে কি পার চ্যাপ্টার উপর ক্লাস নেবেন কি? ভাইয়া বায়োফ্লাশের যথেষ্ট ক্লাস দেওয়া আছে, যে দুই একটা চ্যাপ্টারের ক্লাস দেওয়া নাই সেটার উপর ক্লাস নিব ইনশাআল্লাহ। এবং বায়োফ্লাশের যত ক্লাস আছে সবগুলো গুচ্ছকে বেস করেই ক্লাসগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা আমাদের আজকের প্রশ্ন সলিউশনে চলে যাই। জিএসটি 22 এবং 23 সেশন শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন, পেঁপে রিং স্পট রোগ কোন পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে? সো এইখানে টিচাররা চাইলে, মানে যিনি প্রশ্ন করেছেন উনি একটা কাজ করে দিতে পারতেন, কোনো একটা অপশন, মানে চালাকি করে কোনো একটা অপশন উনি দিতে পারতেন পিআরএসভি, মানে ক খ গ এর মধ্যে কোনো একটা অপশনে উনি দিতে পারতেন পিআরএসভি। আচ্ছা, প্রথম কথা, পিআরএসভি এটা একটা ভাইরাস, পাপায়া রিং স্পট ভাইরাস, অর্থাৎ এই ভাইরাস মানে এই জীবাণুটা দিয়ে পেঁপের রিং স্পট রোগ হয়। প্রশ্ন হয়েছে যে কোন পতঙ্গ দিয়ে, কোন পতঙ্গ দিয়ে? স্বাভাবিক, ভাইরাস তো আর পতঙ্গ না, কিন্তু এটাই হচ্ছে একটু চালাকি, যে যদি এইটা অপশনে দেওয়া থাকতো তাহলে অনেক স্টুডেন্ট একটু ধাক্কা খেত, মানে তারা পতঙ্গের কথা হয়তো বা এতটা খেয়াল নাও করতে পারতো, পেঁপের রিং স্পট দেখে ওনারা এই ভাইরাসের কথা স্টুডেন্টরা দাগিয়ে ফেলতো। সো এটা করলে ভালো হইতো, মানে অপশনের মধ্যে। বাই দ্য ওয়ে, প্রশ্ন যেহেতু এরকম নাই, তো পেঁপের রিং স্পট এটা একটা ভাইরাস ঘটিত রোগ ভাইয়া, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, এবং যে ভাইরাস দিয়ে হয় এটা একটা ভাইরাস ঘটিত রোগ, যে ভাইরাস দিয়ে হয় সেই ভাইরাসটার নাম পাপায়া রিং স্পট ভাইরাস। এবং এই ভাইরাসটা দুইটা জিনিসকে আক্রমণ করে, একটা হচ্ছে পেঁপেকে তো আক্রমণ করেই, সাথে কিন্তু কুমড়াকেও আক্রমণ করে, ঠিক আছে? এবং এই ভাইরাসের দুইটা টাইপ আছে, এর কয়টা টাইপ আছে? দুইটা টাইপ আছে, একটা টাইপ হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে ডাব্লিউ। সো মনে রাখবো যেটার নাম পিতে মনে রাখবো পেঁপে। তাহলে যদি বলে পেঁপের রিং স্পট রোগটা হয় কোন ভাইরাস দিয়ে, অবশ্যই আনসার পিআরএসভি। এবং এটি পেঁপে ছাড়াও আর কাকে আক্রমণ করে? কুমড়াকে। প্রশ্ন আরও ক্রিটিক্যাল করলে এভাবে আসতে পারে, পেঁপের রিং স্পট কোন ভাইরাস দিয়ে হয়? কোন ভাইরাস দিয়ে হয়? অপশনে পিআরএসভি ডাব্লিউ দুটোই থাকতে পারে। তো যদি দুটোই থাকে তখন আনসার হবে পি। সো পি দিয়েই মূলত পেঁপের রিং স্পট রোগটা হয়। এখন এই রোগটা, মানে এই ভাইরাসটা পেঁপের কাছে নিয়ে যায় কে? এইটা ছড়ায় যে পতঙ্গ বা বাহক, এটা ছড়ায় যে, যেমন ডেঙ্গু ভাইরাস মশকি, এডিস মশকির মাধ্যমে ছড়ায়, ম্যালেরিয়া অ্যানোফিলিস মশকির মাধ্যমে ছড়ায়। সো পেঁপের রিং স্পট এই রোগটা একটা পতঙ্গ দিয়ে ছড়ায়, সে একটা না, আসলে দুইটা পতঙ্গ দিয়ে ছড়ায়। এর মধ্যে একটার নাম হচ্ছে জাপ পোকা, আর একটা হচ্ছে সাদা মাছি। এবং এই দুইটারই ইংলিশ নাম হলো অ্যাফিড, একটা মেলন অ্যাফিড আর একটা পিস অ্যাফিড, বাট দুটোই আসলে অ্যাফিড। এবং এদের যদি বৈজ্ঞানিক নাম আমি বলি, একটার বৈজ্ঞানিক নাম মাইজাস আর একটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপ্লাস। এইটা একটু তোমরা বই থেকে চেক করে নিবা, আমি একটু কনফিউজড যে মাইজাস অ্যাপ্লাস, মানে এইটা তোমরা একটু চেক করে নিবা কোনটা কার বৈজ্ঞানিক নাম, বাট আলাদা করে বলবে না যে জাপ পোকার বৈজ্ঞানিক নাম কি। মানে যদি পরীক্ষার প্রশ্ন আসে কি দিয়ে ছড়ায়, তাহলে জাপ পোকা দিয়ে ছড়ায়, সাদা মাছি দিয়ে ছড়ায়, এদেরই আবার ইংলিশ অ্যাফিড, তাহলে অ্যাফিড দিয়ে ছড়ায়। এবং এদেরই বৈজ্ঞানিক নাম, কারো নাম মাইজাস, কারো নাম অ্যাপ্লাস। এগুলো যাই থাকবে সেটাই হবে আনসার। তো এখানে অপশনে আছে অ্যাফিড, তাহলে এখানে আনসার হবে অ্যাফিড। এবং জেনে রাখা ভালো, এই অ্যাফিড কিন্তু একটা পতঙ্গ, মানে এখানে যা আছে এগুলো সবই কিন্তু পতঙ্গ। এবং ছোট্ট একটা ইনফরমেশন জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যখন এই পতঙ্গটা পেঁপে খায় এবং এই পতঙ্গের মধ্যে যদি ভাইরাস থাকে, তাহলে 15 সেকেন্ডের মধ্যে ভাইরাসটা পেঁপের শরীরে চলে যায়। কত সেকেন্ডের মধ্যে? 15।
এবং সাথে এটাও মনে রাখতে পারো, তোমাদের বইয়ে 15 সেকেন্ড দিয়ে 2 জায়গায় কথা আছে। একটা হচ্ছে রুই মাছের স্পনিং, ঠিক আছে ভাইয়া, রুই মাছের স্পনিং 15 সেকেন্ড। আর একটা হচ্ছে পেপের রিং স্পট ভাইরাস, পিআরএসভি। হ্যাঁ, এইটা পতঙ্গ থেকে পেঁপেতে ছড়াতে 15 সেকেন্ড সময় লাগে, সংক্রমণ হতে 15 সেকেন্ড সময় লাগে। সো আমাদের প্রথম স্লাইড শেষ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বিশাল বণিক বলেছে ভাই জিএসটির একটা কোর্স দেন। কোর্স তো অনেক আছে, যেমন আমাদের এসিএস থেকেও কিন্তু কোর্স আছে। সো আলাদা করে কি কোর্স দিব? আলাদা করে বায়োলজির কোনো কোর্স? আরে লাগবে না, বায়োফ্লাশ পড়ো। বায়োফ্লাশ 199 টাকা দিয়ে কিনে ধুমায় পড়ো। বায়োফ্লাশের প্রত্যেকটা অধ্যায়ের উপর জিএসটি স্টাইলে ক্লাস দেওয়া আছে। যে 4-5-6টা অধ্যায়ের উপর নাই, সেটার উপর আমরা এই তো কুমিল্লা ভার্সিটির কোন জায়গায় একটা ভার্সিটির পরীক্ষা বাকি আছে না, বিশেষ করে নির্বাচনের পর আমরা ওগুলো শুরু করব। যেমন দেখো, তোমরা কেউ বলো নাই আমাকে যে ভাইয়া ক্লাসগুলো নেন। আমি আমার নিজ উদ্যোগে আমি যেভাবে প্রশ্ন অ্যানালাইসিস করছি, তোমরা জাস্ট এভাবে একবার শুনে যাও, দেখবা তোমার অনেক কিছু মাথায় থাকছে। এবং আমরা 24-25, 23-24 সলিউশন করছি। এই প্রশ্নটা কিন্তু সেখানে আমরা পাই নাই, ঠিক আছে? যারা রেগুলার এই সিরিজটা তোমরা দেখছো, তোমরা খেয়াল করবো অনেকগুলো প্রশ্ন রিপিট হয়, ওই টপিক থেকে আসে। তোমরা আজকে 22-23 সলিউশন করলে দেখবা এখানকার অনেক প্রশ্ন 23-24, 24-25 আসছিল। তার মানে কি, তুমি যদি 22-23, 23-24, 24-25 এই যে সলিউশন করছো, আজকে দিয়ে 75টা প্রশ্ন হবে, তার মানে তোমার 75টা টপিক পড়া হবে। তুমি বিশ্বাস করতে পারবা না যে এগুলো থেকেই কতগুলো কমন আসবে, ঠিক আছে? সো এই টপিকগুলো ভালো করে পড়ো। আচ্ছা, রক্তকণিকার রঞ্জিতকরণে ব্যবহৃত হয়। রক্তকণিকা তোমরা নাম শুনেছ, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। শ্বেতকণিকার মধ্যে আবার দানাদার আছে, অদানাদার আছে। দানাদারের মধ্যে কি আছে? যারা দানাদার তাদের নামের শেষে ফিল থাকে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। এবং দেখো ওদের নাম ইওসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল কেন? ওই রঙের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে রং ধারণ করে না, অর্থাৎ নিরপেক্ষ, তার নামই নিউট্রোফিল। নিউট্রো মানে নিউট্রাল। বেজোফিল, বেজ মানে কি? বেজ মানে ক্ষার, তাই না? বেজ মানে কি? ক্ষার। ক্ষার কি করে? নীল লিটমাসকে লাল করে। তো বেজোফিল সে কি বেজের মতো লাল রং ধারণ করে। আর ইওসোনোফিল, ইওসো এটা অ্যাসিডের মতো। ও, আমি বোধ হয় উল্টা বলছি, ক্ষার লালকে নীল করে, সরি, ক্ষার লালকে নীল করে। তাহলে বেজোফিল নীল রং ধারণ করে। আমরা আবার বিতে বেজোফিল, বিতে ব্লু, এভাবে মনে রাখি। আর ইওসিনোফিল সে নীলকে লাল করে। তো এই যে রং দিলে তারা যে রং ধারণ করে, এই রংটার নাম কি? তাহলে রক্তকণিকাকে রঞ্জিত করার জন্য যে রং, সেই রংটার নাম হলো লিশম্যান। লিশম্যান রঞ্জক, ঠিক আছে? লিশম্যান রঞ্জক। এই লিশম্যান রঞ্জকের মধ্যে আবার আছে মিথাইলিন ব্লু, আর একটা আছে ইওসিন, ঠিক আছে? এই ইওসিন রং ধারণ করে হচ্ছে ইওসিনোফিল, এজন্য তার নাম কিন্তু ইওসিনোফিল, কারণ সে ইওসিন রং ধারণ করে। আর মিথাইলিন ব্লু রং ধারণ করে হচ্ছে বেজোফিল, ঠিক আছে? তার মানে লিশম্যান রঞ্জকের মধ্যে আবার 2টা আছে। মিথিলিন ব্লু রং ধারণ করে বেজোফিল, ব্লু বেজোফিল, বিবি বেজোফিল। আর ইওসিন রং ধারণ করে ইওসিনোফিল, এ কারণে তার নামও হচ্ছে ইওসিনোফিল, কারণ সে ইওসিনকে ভালোবাসে। ফিল মানে আকর্ষণ, ভালোবাসা, ইওসিনের প্রতি তার ভালোবাসা, ঠিক আছে? তাহলে রক্তকণিকা রঞ্জিতকরণে ব্যবহৃত হয় কোন রং? আনসার হবে লিশম্যান রং। এখন দেখো এখানে অপশনে লিশম্যান তো আছেই, সাথে আবার মিথিলিন ব্লু আছে। আনসার লিশম্যানই হবে, কারণ লিশম্যানের মধ্যে 2টা থাকে, শুধু একটা লিখলে তো হবে না, তাহলে এটা হবে না। আর বাকি যে 2টা রং আছে, ক্রিস্টাল ভায়োলেট এবং স্যাফরানিন, তোমরা নিশ্চয়ই গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়ার নাম শুনেছ ব্যাকটেরিয়া চ্যাপ্টারে। সো একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে গ্রাম, উনি কিন্তু বিজ্ঞানী, এটা কিলোগ্রাম, শহর বন্দর গ্রাম না। সো উনি একটা রং আবিষ্কার করেন যাকে বলা হয় গ্রাম স্টেইন, এবং উনি এই স্টেইন করেন যে রং দিয়ে, সেই রংটাকেই বলা হয় স্যাফরানিন। আমি মনে হয় ভুল বলছি, রংটাকে বলা হয় ক্রিস্টাল ভায়োলেট। তাহলে একটা ব্যাকটেরিয়া যদি গ্রাম পজিটিভ হয়, তো দেখা যায়
প্রথমে যখন আমরা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রং করি, সে ভায়োলেট রংটা ধারণ করে। তো স্টেইন করা হয় ভাইয়া, স্টেইন করা হয়, মানে স্টেইন মানে রং করা হয় ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, কিন্তু পরবর্তীতে স্টেইনটাকে ওঠানোর জন্য কাউন্টার স্টেইন করা হয়। এই কাউন্টার স্টেইন করা হয় লাল রঙের স্যাফরানিন দিয়ে, লাল রঙের স্যাফরানিন দিয়ে। স্যাফরানিনের রং কিন্তু ভাইয়া লাল। তো দেখা যায় যদি কোনো ব্যাকটেরিয়া লাল রং ধারণ করে, তার মানে সে গ্রামের রংটা ধারণ করলো না, মানে সরে গেল, তখন তাকে বলে গ্রাম নেগেটিভ। আর স্যাফরানিন দিয়ে কাউন্টার স্টেইন মানে কি? ফুটবল খেলায় অ্যাটাকের বিপরীতকে বলে কাউন্টার অ্যাটাক, তাই না? তার মানে বিজ্ঞানী গ্রাম ভায়োলেট দিয়ে রং করছে, এখন স্যাফরানিন দিয়ে আমি ওই ভায়োলেটটাকে উঠাইতে চাচ্ছি। যখন স্যাফরানিন ঢেলে দিলাম, কিছু ব্যাকটেরিয়া ভায়োলেট ধরে রাখে, সরে যায় না, ভায়োলেটটাই থাকে। যতই স্যাফরানিন দিচ্ছি, যতই লাল রং দিচ্ছি, ও ভায়োলেটটাই ধরে রাখে। ও যেহেতু গ্রামের রং ধরে রাখে, ও গ্রাম পজিটিভ। তাহলে গ্রামের রং কোনটা? ক্রিস্টাল ভায়োলেট। আবার কিছু ব্যাকটেরিয়া আছে যে যখনই স্যাফরানিন দিব, ভায়োলেট রংটা সে হারাই ফেলে সে লাল হয়ে যাবে। তার মানে যেহেতু সে গ্রামের রং হারাই ফেলছে, তাকে বলে গ্রাম নেগেটিভ। বাই দ্য ওয়ে, ক্রিস্টাল ভায়োলেট অ্যান্ড স্যাফরানিন, এটা গ্রাম স্টেইন করে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে, আর কাউন্টার স্টেইন হচ্ছে স্যাফরানিন দিয়ে। ঠিক আছে। আর রক্তকণিকাকে রঞ্জিত করে লিশম্যান দিয়ে, তার মধ্যে আবার দুইটা আছে। আচ্ছা, দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়। ভাই একটা ব্যাপার তোমরা একটু দেখো, ধরো এটা যদি একটা কোষ হয়, হ্যাঁ, এটা যদি একটা কোষ হয় এবং এটা যদি আরেকটা কোষ হয় সেম, এবং এই দুই কোষের যেটা এঁকেছি সেটাই যদি হয় কোষ প্রাচীর, তাহলে এই কোষ প্রাচীরের মাঝখানে যদি কোনো কূপ থাকে, তাহলে এই কূপ দিয়ে, তাহলে দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে কাদের সংযোগ স্থাপিত হয়? তার মানে এই কূপ দিয়ে এই কোষের কার সাথে এই কোষের কার সংযোগ স্থাপিত হয়? উত্তর হচ্ছে সাইটোপ্লাজমের। কারণ এই কোষেও আছে সাইটোপ্লাজম, এই কোষেও আছে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের মধ্যে সংযোগটা স্থাপিত হয়। এবং এই সংযোগটা স্থাপিত হওয়ার জন্য এই জায়গায় একটা সূক্ষ্ম ছিদ্র আছে। তো সেই ছিদ্রটাকে বলা হয় প্লাজমো, যেহেতু সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ, প্লাজমোডেসমাটা। ডেসমো শব্দটার অর্থ হচ্ছে ডেসমো শব্দটির অর্থই হচ্ছে সংযোগ। আর এই প্লাজমো মানেই হচ্ছে ভাইয়া সাইটোপ্লাজম। তাহলে প্লাজমোডেসমাটা মানেই হলো সাইটোপ্লাজমীয় সংযোগ। পরীক্ষা এভাবেও আসে যে প্লাজমোডেসমাটা দেখা যায় কোথায়? উত্তর হচ্ছে কোষ প্রাচীরে। অপশনে কোষ ঝিল্লি থাকে, অনেক কিছুই থাকে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। কোন পর্বের প্রাণীদের পানি সংবহন তন্ত্র থাকে? আচ্ছা, এটা তোমরা সবাই জানো যে একাইনোডার্মাটা, এই পর্বের একাইনোডার্মাটার সকলেই সামুদ্রিক। এদের সকলেই সামুদ্রিক। তো সবাই যেহেতু সমুদ্রে থাকে, মানে পানিতে থাকে, এজন্য এদের একটা পানি সংবহন তন্ত্র থাকে। এবং এই পানি সংবহন তন্ত্র থাকার কারণে এদের আলাদা করে তিনটা জিনিস নাই। এ কারণে এদের রক্ত সংবহন নাই, এ কারণে এদের রেচনতন্ত্র নাই, ইভেন এদের মস্তকও নাই। তিনটা জিনিস নাই। তো রক্ত সংবহন না থাকলেও হিমাল ও পেরিহিমাল তন্ত্র আছে। তাহলে হিমাল ও পেরিহিমাল কার আছে? তাহলে অবশ্যই উত্তর হবে একাইনোডার্মাটা। এখন আসো সংবহন তন্ত্র ব্যাপারটা কি? সংবহন তন্ত্র দুই ধরনের। একটা হচ্ছে পানি সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। তো পানি সংবহন তন্ত্রের মধ্যে পরিফেরা পর্বে আছে, মানে পানি পরিবহনের জন্য পরিফেরা পর্বে আছে নালীতন্ত্র। আর একাইনোডার্মাটা পর্বে আছে পানি সংবহন তন্ত্র। আর রক্ত সংবহন তন্ত্র দুই ধরনের, এটা গত ক্লাসেই বলছিলাম, মুক্ত আর বদ্ধ। মুক্ত হচ্ছে মলাস্কা, আর্থ্রোপোডা, বদ্ধ হচ্ছে অ্যানিলিডা এবং কর্ডাটা।
তাহলে কোন কোন পর্বের পানি সংবহন তন্ত্র নাই? 5 গেল, 7 গেল, 6 গেল, মানে রক্ত সংবহন তন্ত্র নাই কাদের? তাহলে 5, 6, 7, 9, একাইনোডার্মাটা হচ্ছে 8 নাম্বার পর্ব, পরিফেরা হচ্ছে 1 নাম্বার পর্ব। ঠিক আছে, আচ্ছা কার নাই সেটা দরকার নাই, কার পানি এবং কার রক্ত এই দুটোই মনে রাখো। সো এগুলো বাদে সংবহনতন্ত্র কিন্তু ভাইয়া সিলেন্টেরন, এটাকেও সংবহনতন্ত্র বলা হয় নিডারিয়ার। তো তুমি এটাই মনে রাখো, পানি সংবহনতন্ত্র আছে কার, রক্ত সংবহনতন্ত্র আছে কার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। নাম্বার 5, রুই মাছের পটকা ও অন্ননালী সংযুক্ত হয় কি দিয়ে? একটা জিনিস মাথায় রাখো যে রুই মাছের পটকার তো এরকম 2টা প্রকোষ্ঠ, তো এর মধ্যে যেটা অগ্র প্রকোষ্ঠ, সেই অগ্র প্রকোষ্ঠ থেকে একটা নালী নিচে নেমে আসে এবং এটা অন্য নালীর সাথে যুক্ত হয়। আর একটা জিনিস মনে রাখবা, কিছু অস্থি আছে ছোট ছোট, এই অস্থিগুলো দিয়ে অন্তঃকরণের সাথে যুক্ত হয়। তার মানে বায়ুথলি বা পটকার, এই পটকাকে আমরা বলি বায়ুথলি। তাহলে রুই মাছের পটকা বা বায়ুথলি দুই জনের সাথে সংযোগ, একটা হলো অন্তঃকরণের সাথে, আর একটা হচ্ছে অন্ননালীর সাথে সংযোগ। এখন মানুষের কানের মধ্যে কি আছে? অস্থি আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে অস্থি। তাহলে কানের সাথে সংযোগ হয় কি দিয়ে? অস্থি দিয়ে। এই অস্থিটা আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়েবার, তাই এটাকে বলে ওয়েবেরিয়ান অস্থিমালা, ছোট ছোট অস্থি, তাই এটাকে বলে ওসিকল। এখন এই জার্মান ভাষায় এই ডাব্লিউটার উচ্চারণ হয় ভ, তাই কেউ কেউ ওয়েবেরিয়ান না বলে এটাকে বলে ভেবেরিয়ান, তারপর তারপর রিয়ান, সো ভেবেরিয়ান অসিকল। আর তোমরা নিশ্চয়ই জানো নিউমোনিয়া হয় ঠান্ডা লাগলে, নিউমো মানে বাতাস। তো এই বায়ুথলির বায়ু আর অন্ননালী এদের মধ্যেই বাতাস পরিবহন হবে, দেখো এই কানেকশন। তাহলে নিউমো মানে বাতাস, তো এটাকে বলা হয় নিউমেটিক নালী, বা একে ইংলিশে বলে, নালীর ইংলিশ হলো ডাক্ট, ইংলিশ বলতে বায়োলজিক্যাল টার্ম ডাক্টাস, আর নিউমেটিক থেকে নাম হলো নিউমেটিকাস। তো বায়ুথলির এই 2টা কানেকশন তোমরা ভাইয়া জানবা। তাহলে এখানে রুই মাছের পটকা মানে বায়ুথলির সাথে অন্ননালী সংযুক্ত হয় কি দিয়ে? নিউমেটিক নালী। এছাড়া ফুলকা র্যাকার কি? র্যাকার হচ্ছে দাঁতের মতো কাজ করে। রুই মাছ যখন পানি খাবে, পানির সাথে যদি অন্য কোনো পদার্থ, কঠিন পদার্থ প্রবেশ করে, তাহলে সেটা যাতে ফুলকায় যেতে না পারে। তো রুই মাছের, যদি আমি মাছের মাথার কথা বলি, এটা হচ্ছে একটা মাছের এটা যদি মাথা হয়, মনে করো এই জায়গায় আছে ফুলকা, এটা হচ্ছে ফুলকা আর্চ, এইখানে মনে করো ফুলকা আছে। তো এই ফুলকা আর্চের সামনের দিকে মানে মুখের দিকে ওই পাশে এগুলো একটা দাঁতের মতো রেকার আছে। অর্থাৎ যখন এরা পানি খাবে শুধু পানিটাই ফুলকায় প্রবেশ করবে, রেকারটা কি করবে ভাইয়া? ছাঁকনি যন্ত্রের মতো কাজ করবে, অন্য কিছুকে আটকায় দিবে। আচ্ছা, ফুলকা সূত্র কি জিনিস? রুই মাছের ফুলকা জাস্ট লাইক চিরুনির মতো, ঠিক আছে? একটা ফুলকায় এরকম অসংখ্য সূত্র আছে। একটা চিরুনিতে, ধরো এটা আমার আঙ্গুলটা চিরুনি, তাহলে একটা চিরুনিতে যেমন অনেকগুলো ফিলামেন্ট আছে, সো ফুলকার মধ্যে যে ফিলামেন্ট সেগুলোকেই বলে ফুলকা সূত্র। আর ডেমি ব্রাঙ্ক কি? ডেমি মানে অর্ধেক, ঠিক আছে? ডেমি মানে অর্ধেক। তো একটা ফুলকা দেখতে সদৃশ 2টা অংশের মতো। যদি মাঝখান দিয়ে কাটি তাহলে প্রত্যেক অর্ধাংশকে বলে ডেমিব্রাঙ্ক বা হেমিব্রাঙ্ক। ডেমিব্রাঙ্ককে আর কি নামে ডাকা হয়? হেমিব্রাঙ্ক। তাহলে পূর্ণ ফুলকাকে বলা হয় হোলোব্রাঙ্ক। হোলো মানে সম্পূর্ণ ফুলকা। ওকে, পরের প্রশ্নে যাই। মানবদেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? আচ্ছা ফাইন। সো টায়ালিন বানানটা তোমরা একটু খেয়াল করো, টায়ালিন বানানটা কিন্তু পি দিয়ে শুরু, PTYALIN, শেষে ই আছে মনে হয়, একটু খেয়াল করো। আচ্ছা, কোনটা কার থেকে সক্রিয় হয়? একটা জিনিস মনে রাখবা, যেগুলোর নাম প দিয়ে, যেমন পেপসিনোজেন, আর গরু ছাগলে আছে প্রোরেনিন। এই 2টা জিনিস পাকস্থলিতে থাকে, যেগুলোর নাম প দিয়ে এরা পাকস্থলিতে থাকে, আর পাকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই 2টা জিনিস সক্রিয় হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। আচ্ছা, একটা এনজাইম যখন নিষ্ক্রিয় থাকে সেটা তুমি বুঝবা কেমনে এনজাইমটা নিষ্ক্রিয়?
তার নামের শেষে জেন বা নামের শুরুতে থাকবে প্রো, নামের শেষে থাকবে জেন অথবা নামের শুরুতে থাকবে প্রো। তো জেনটাকে যদি আমি সরাই তাহলে হয় পেপসিন, আর রেনিনটাকে যদি প্রোটাকে যদি সরাই তাহলে হয় রেনিন। তার মানে পেপসিনোজেন পেপসিন হয় HCl এর প্রভাবে, প্রোরেনিন রেনিন হয় HCl এর প্রভাবে। এখন মানুষের ক্ষুদ্রান্ত্রে একটা এনজাইম আছে, মানে ক্ষুদ্রান্ত্রে বলতে অগ্নাশয়ের এনজাইম, সেটা হলো ট্রিপসিনোজেন। তাহলে এর শেষেও জেন আছে, জেনটাকে সরালে ট্রিপসিনোজেনও সক্রিয় হয়ে হয় ট্রিপসিন। এছাড়াও আছে কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন। এই কয়টা সক্রিয়করক লাগবে। এখানেও যদি আমি জেনটাকে সরাই তাহলে হয় কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। আরেকটা আছে নিষ্ক্রিয় টায়ালিন, যেটা আজকের প্রশ্ন, নিষ্ক্রিয় টায়ালিন। তাহলে নিষ্ক্রিয় টায়ালিন সক্রিয় টায়ালিন হয় কি দিয়ে? আচ্ছা ফাইন। তো প্রথমে আমি এটার সাথে এটার জন্য অনেক কিছুই পড়াচ্ছি। ট্রিপসিনোজেন এটা যেহেতু অন্ত্রে ডিওডানামে কাজ করে, সো অন্ত্রে কাজ করে মানে এন্টারো। দেখো এন্টারো শব্দটার অর্থ হলো অন্তরো। সো অন্ত্রে কাজ করে, এই জন্য অন্ত্রের একটা এনজাইম দিয়ে এসে সক্রিয় হয়, তার নাম এন্টারোকাইনেস। অনেকেই ছন্দ দেয় এন্ট্রি, ছন্দের দরকার নেই, এটা মুখস্থ করে ফেলবা। আর মাথায় রাখবা ট্রিপসিন যখন সক্রিয় হয় এই পরেরটাকে সক্রিয় করে ট্রিপসিন। তার মানে কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিন করে কে? ট্রিপসিন নিজেই। কিন্তু নিষ্ক্রিয় টায়ালিন, এই টায়ালিনকে সক্রিয় করে ভাইয়া ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে পুরো বায়োলজির এই পরিপাক চ্যাপ্টারে কোন এনজাইম সক্রিয় হয় কী দিয়ে সেটা পড়লাম। মনে রাখবা পাকস্থলিতে যে দুইটা থাকে পাকস্থলীর অ্যাসিড দিয়ে সক্রিয় হয় ট্রিপসিন N3, আর ট্রিপসিন একবার সক্রিয় হলে বাকিটাকে সে সক্রিয় করে, নিষ্ক্রিয় টায়ালিনকে সক্রিয় করে ক্লোরাইড আয়ন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় NAD প্লাসকে বিজারণের জন্য প্রয়োজন হয়। দেখো এটা কিন্তু খুব ইজি একটা প্রশ্ন। তোমরা NAD প্লাস শুনেছ, সাথে তোমরা আরেকটা কি শুনেছ? NADH2, মানে এরকমভাবে লিখতা, কিন্তু বইয়ে লেখা আছে এটাকে এভাবে লেখা হয় না, এভাবে লিখতে হয় NADH প্লাস H প্লাস। তোমরা জাস্ট চিন্তা করো, ছিল তো NAD, কিন্তু এর সাথে তোমরা কি অ্যাড করছো? H2, মানে দুইটা হাইড্রোজেন। তাহলে এটা তো বোঝাই যাচ্ছে এখানে আনসার কি হবে, দুইটা হাইড্রোজেন, বাকিগুলো হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে কি বেড়ে যায়? গত ক্লাসে আমরা পড়েছিলাম যে তোমার শরীরে যদি গ্লুকোজ বেশি থাকে তাহলে সেই অতিরিক্ত গ্লুকোজটা হয়ে যাবে কি? গ্লাইকোজেন। কিন্তু তোমার যকৃতে গ্লাইকোজেন জমা রাখার আর মনে করো কোনো জায়গা নাই, তখন এই অতিরিক্ত গ্লুকোজটা লিপিডে পরিণত হবে। তোমাদের গত ক্লাসে বলছিলাম। এবং এই প্রক্রিয়াটাকে আমরা কি বলেছিলাম যেন? লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস নিশ্চয়ই মনে আছে, 23-24 সেশনে এই প্রশ্নটা আসছিল। তো ভাইয়া আমাদের যে লিপিড আমরা যে লিপিড খাই, এই লিপিড বলতে আমরা যে সকল লিপিড খাই, আচ্ছা যে সকল লিপিড আমরা খাই সেই সকল লিপিডকে আমরা বলি স্নেহ। আর এই স্নেহ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে চর্বি। এবং এই তেল ও চর্বিকে যাকেই আমরা ভাঙ্গি না কেন, তিনটা ফ্যাটি অ্যাসিড পাবো। যেহেতু ফ্যাট মানে চর্বি বোঝায়, ফ্যাটের মধ্যে অ্যাসিড, তিনটে ফ্যাটি অ্যাসিড পাবো আর একটা গ্লিসারল পাবো। তো যেহেতু তিনটা ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, ট্রাই মানে তিন, এখানে ট্রাই বলতে ওয়াই হবে না, ট্রাই বলতে তিনটা ফ্যাটি অ্যাসিড বোঝাচ্ছে, আর সাথে একটা গ্লিসারল পাচ্ছি, তাহলে এই পুরো জিনিসটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। তার মানে আমরা যে লিপিডটা খাই তেল চর্বি, এই তেল চর্বিরই আরেকটা নাম হচ্ছে ভাইয়া ট্রাইগ্লিসারাইড। তাহলে গ্লুকোজ যদি বা শর্করা জাতীয় খাবার যদি বেশি খাই তাহলে রক্তে লিপিড বেড়ে যাবে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে। ঠিক আছে, আমরা বাঙালিরা এই যে বলি না মোটা হয়ে যাই, আমরা মোটা হই ম্যাক্সিমাম কিন্তু ভাত খাওয়ার কারণে। আমরা এত বেশি ভাত খাই, এই ভাতটা আমার পেটে গিয়ে গ্লুকোজ হয়, বাট সেই গ্লুকোজটা যকৃতে গিয়ে গ্লাইকোজেন হওয়ার কথা, কিন্তু গ্লাইকোজেন হয়ে আর গ্লাইকোজেনের যখন স্টোরেজ ফাঁকা থাকে না, তুমি তো অনেক খাইছো, যকৃতের তো গ্লাইকোজেন জমা রাখার স্টোর ফুল, তখন অতিরিক্ত গ্লুকোজ চর্বিতে পরিণত হয়, সেই চর্বিটাই ট্রাইগ্লিসারাইড। তাহলে এখানে সঠিক আনসার কি হবে বুঝতেই পারছো, ট্রাইগ্লিসারাইড।
অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? এই তো সবাই জানো, এইটা, এই যে অ্যাডামস অ্যাপেল, রাইট? অ্যাডামস অ্যাপেল। তাহলে এটা থাকে স্বরযন্ত্রে, অনেকে এটাকে ষড়যন্ত্র বলে, এটা আসলে স্বরযন্ত্র, যাকে ইংলিশে বলে ল্যারিংস। তো স্বরযন্ত্র থেকে তোমরা তিনটা জিনিস মনে রাখবা, এখানে তো অনেকগুলো অপশন, অনেক পরেই পড়ানো যায়। তো স্বরযন্ত্রে তিনটা কথা তুমি মনে রাখবা, একটা হচ্ছে সেখানে তো অ্যাডামস অ্যাপেল থাকে, অ্যাডামস অ্যাপেল থাকে, এবং এই অ্যাডামস অ্যাপেলটা কিন্তু আর কিছুই না, এটা একটা তরুণাস্থি, যার নাম থাইরয়েড তরুণাস্থি, থাইরয়েড তরুণাস্থি, এইটা, ঠিক আছে? আচ্ছা, স্বরযন্ত্রে অ্যাডামস অ্যাপেল থাকে, সাথে থাকে স্বরযন্ত্র, স্বরযন্ত্র, আচ্ছা কি বলছি, ভোকাল কর্ড, স্বররজ্জু, স্বররজ্জু, যাকে আমরা ইংলিশে কি বলি ভাইয়া? ভোকাল কর্ড। তো এই যে ভোকাল কর্ড বা স্বররজ্জু কয়টা থাকে? এতদিন পর্যন্ত আলিম স্যারের বইয়ে বলা ছিল এটার সংখ্যা হলো 6টা, যেটা ভুল বলা ছিল, এটার সংখ্যা আসলে 2টা। এখন বর্তমান আজমল স্যারের বইয়ে এই ভোকাল কর্ডটাকে আবার 2 ভাগে লিখছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ট্রু 2টা, ফলস 2টা, তাহলে ভোকাল কর্ড কয়টা? 4টা। এছাড়াও তোমরা স্বরযন্ত্র থেকে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে স্বরযন্ত্রে তরুণাস্থি থাকে। স্বরযন্ত্রে কি থাকে ভাইয়া? তরুণাস্থি থাকে। স্বরযন্ত্রে তরুণাস্থি থাকে মোট 9টা, 9টা। এই 9টার মধ্যে জোড় আছে, বেজোড় আছে, জোড় আছে, বিজোড় আছে। তো জোড় তরুণাস্থি 3টা, বেজোড় 3টা, অর্থাৎ জোড় তরুণাস্থি 3 ধরনের আছে, এক জোড়া এক জোড়া করে, এক জোড়া এক জোড়া করে, আর বেজোড় তরুণাস্থি 3টা আছে, একটা একটা করে। তার মানে মোট তরুণাস্থি আছে 6 ধরনের, কিন্তু 9টা। এখন কারা জোড় কারা বেজোড় মনে রাখবা, যাদের নামে ন আছে, যাদের নামে ন আছে তারা হলো জোড়, এবং আমি নামগুলো আর লেখাচ্ছি না, আমরা বলি এরিটিনয়েড, কর্নিকুলেট, আর মনে হয় কিউনিফর্ম, মানে এরকম 3টা তরুণাস্থি আছে, সেটা মনে হয় ভুল বললাম কি না। যেমন থাইরয়েড, সেটাও একটা তরুণাস্থি, তাহলে এই থাইরয়েডের নামে কি ন আছে? নাই, তাহলে থাইরয়েড হচ্ছে বেজোড়। ক্রিকয়েড, থাইরয়েড ক্রিকয়েড, ক্রিকয়েড নামে কি ন আছে? নাই, তাহলে সেটা হলো বেজোড়। তো বেজোড়গুলো একটা কইরা, জোড়গুলো 2টা কইরা। ফলে ধরন যদি বলে তাহলে তরুণাস্থি কয়টা? 9টা, কিন্তু যদি বলে কয় ধরনের, তাহলে 6 ধরনের। তাহলে এই যে স্বরযন্ত্র থেকে আমরা এতগুলো কথা মনে রাখবো। এবং বিজোড় তরুণাস্থিতে ন নাই, তাহলে আমি যদি নামগুলো একটু লিখেই দেই, একটা হচ্ছে থাইরয়েড, থাইরয়েড, একটা হচ্ছে ক্রিকয়েড, আর একটা হচ্ছে এপিগ্লটিস। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় এই এপিগ্লটিসকে আবার আমরা বলি উপজিহ্বা। পরীক্ষায় যদি প্রশ্ন হয় এপিগ্লটিস কোথায় থাকে, উত্তর হবে স্বরযন্ত্রে। সো এই এপিগ্লটিসের এপি মানে হচ্ছে উপরে, তার মানে সে গ্লটিস নামক ছিদ্রের উপরে থাকে। তাহলে এই এপিগ্লটিসটা কী হিসেবে কাজ করে? সে হচ্ছে ঢাকনা হিসেবে কাজ করে, যাতে খাবার শ্বাসনালীতে না যায়। আর ভোকাল কর্ড এটা হচ্ছে স্বর তৈরি করে। এটা কি তৈরি করে ভাইয়া? স্বর তৈরি করে। সো এই হচ্ছে ভাইয়া স্বরযন্ত্র নিয়ে পড়াশোনা। মানবদেহের ন্যাচারাল কিলার সেল থেকে কোনটি নিঃসৃত হয়? এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। তাহলে এই যে একটা প্রশ্ন আমরা শর্টের বাইরে পেয়েছি 22-23 সেশনে, তো এরকম 1-2টা প্রশ্ন আমি দেখছি যে জিএসটিতে শর্টের বাইরে থেকে আসছে। সো ন্যাচারাল কিলার সেল, এটাকে আমরা সংক্ষেপে বলি এনকে কোষ। সো ন্যাচারাল মানে প্রাকৃতিক, কিলার মানে মারণ, সো এটাকে আমরা বাংলায় বলতে পারি প্রাকৃতিক মারণ কোষ। এখন এই কোষটা মূলত ভাইরাস ও ক্যান্সারকে ধ্বংস করে, ভাইরাস ও ক্যান্সারকে ধ্বংস করে। এবং ভাইরাস ও ক্যান্সার ধ্বংস করে আরও একটা কোষ, কোষ ঠিক না, আরও একটা প্রোটিন, যার নাম ইন্টারফেরন। আমার খুব বিশ্বাস এইটা জিএসটিতে চলে আসবে, নাও আসতে পারে, বাট আমি এখানে 25-26 লিখে দিই। কেন জানি আমার মনে হচ্ছে জিএসটি 25-26-এ
ইন্টারফেরন চলে আসতে পারে। ইন্টারফেরন কি করে? এটা একটা প্রোটিন যে ভাইরাস ও ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। এই যে ইন্টারফেরনকে বলা হয় অ্যান্টিভাইরাল ড্রাগ। অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টিভাইরাল ড্রাগ মানে ভাইরাসের ওষুধ। সো ভাইরাসের আক্রমণে কোনটি শরীরে তৈরি হয়? উত্তর ইন্টারফেরন। এর নামই ইন্টারফেরন, কারণ সে ভাইরাসকে ইন্টারফেয়ার করে এবং সেম কাজটা এনকে কোষও করে। এখন এনকে কোষ এই ভাইরাসকে মেরে ফেলার জন্য তিনটা পদার্থ ক্ষরণ করে। এই এনকে কোষের মধ্যে আছে একটা পদার্থ যার নাম পারফোরিন। সো পারফোরিন এটা একটা ইংলিশ শব্দ, এর অর্থ হচ্ছে পারফোরেট। পারফোরেট শব্দের অর্থ ভেদ করা। ধরো তুমি আমার এই ত্বকটা ভেদ করে কিছু ঢুকাইলা, তার মানে তুমি বলতে পারো ফাহাদের হাত আমি পারফোরেট করেছি, মানে ছিদ্র করেছি। তো পারফোরিন মানে হলো এটা কোষের ঝিল্লিটাকে ছিদ্র করবে, মানে কোষ হোক বা যাকে আক্রমণ করবে তার ঝিল্লিকে ছিদ্র করবে। ছিদ্র করার পর ওই ছিদ্র দিয়ে একটা এনজাইম ঢুকাবে। তো এনকে কোষের এই কোষের ভেতরে অনেকগুলো গ্রানিউল থাকে। গ্রানিউল মানে দানা থাকে। ওই গ্রানিউল থেকে কিছু এনজাইম ক্ষরণ হয় যার নাম দেওয়া হয়েছে গ্রানজাইম। তোমাদের আজমল স্যারের বইয়ে নামটা লেখা আছে গ্রানাইজাইম। গ্রানাইজাইম এই নামটা কিন্তু ভুল। গ্রানাইজাইম বলে দুনিয়ায় কিছু নাই, এটার উচ্চারণ হবে গ্রানজাইম। বাট আজমল স্যারের বইয়ে দেখবা প্রতিরক্ষা চ্যাপ্টারে ভুল আছে। সো আমি সঠিকটা লিখবো না ভুল লিখবো আমি কনফিউজড। আমি ভুলটা লিখি, বোঝাই দিই কোনটা ভুল। এই যে গোলাপি কালারের গ্রানাইজাইম যা লিখছি এটা ভুল। এবং সাথে আর একটা জিনিস ক্ষরণ হয় যাকে বলে সাইটোটক্সিন। তো এই তিনটা জিনিস ক্ষরণ হয় সাইটোটক্সিন, যে তিনটা জিনিস একটা জীবাণুকে ধ্বংস করে। তো পরীক্ষার প্রশ্ন আসছিল সেই এনকে কোষ থেকে কোনটি নিঃসৃত হয়। তাহলে এই তিনটার মধ্যেই যা আছে বোঝাই যাচ্ছে এখানে আনসার হবে পারফোরিন। পারফোরিন। আর মনোকাইনে মনো আছে, মতে ম্যাক্রোফেজ বা মনোতে মনোসাইট। তাহলে মনোসাইট যখন পরিণত হয় তখনই তো আমরা বলি ম্যাক্রোফেজ। তাহলে মনোকাইন কোত্থেকে ক্ষরণ হয়? ম্যাক্রোফেজ। আর এইটা কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। সো এই স্লাইডটা হচ্ছে জিএসটি 25-26। কপাল ভালো থাকলে ওইটা না আসলে এটা চলে আসবে যে HCl কোন কোষ থেকে ক্ষরণ হয়? পাকস্থলীর প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ থেকে ক্ষরিত হয়। অক্সেন্টিক কোষ থেকে ক্ষরিত হয়। আর পাইরোজেন, এটার প্রভাবে জ্বর আসে। পাইরোজেনের প্রভাবে কি আসে? জ্বর। পাইরো শব্দের অর্থ হলো তাপমাত্রা, জেন মানে জেনারেট করে, পাইরোজেন তাপমাত্রা জেনারেট করে, জ্বর আসে। তো জ্বরের কারণ হলো পাইরোজেন। মানবদেহে কোনটি সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি? এটা একবার মেডিকেল পরীক্ষায়ও এসেছিল। সো কার্টিলেজ শব্দের অর্থ হচ্ছে তরুণাস্থি। কার্টিলেজ মানে হলো তরুণাস্থি। এখন মানবদেহে আসলে 3 ধরনের কার্টিলেজ আছে, কিন্তু আজমল স্যারের বইয়ে বলা আছে 4 ধরনের। আসলে ক্যালসিফাইড তরুণাস্থি বলে কিছু নাই, কারণ ওইটা তো ক্যালসিফিকেশন হয়ে গেছে, ওটা তো যাই হোক। এখন আজমল স্যারে যেহেতু আছে 4 ধরনের তরুণাস্থি আছে, এর মধ্যে শ্বেততন্তুময়, পিত্তন্তুময়, হায়ালিন আর ক্যালসিফাইড। তো বাবুরা তন্তুময়, এই তন্তু শব্দের অর্থই হচ্ছে ফাইবার। তার মানে শ্বেততন্তুময় কার্টিলেজ এরই আরেকটা নাম হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তো তন্তু 2 ধরনের আছে, শ্বেততন্তু আর পিত্তন্তু। তো সত্যি কথা হলো এই ফাইব্রো কার্টিলেজটাই আসলে শ্বেততন্তুময়। তার মানে এইটা যদি সবচেয়ে শক্তিশালী হয় এটাও সবচেয়ে শক্তিশালী, কিন্তু এরকম কোনো যুক্তি আসলে আমাদের খাটবে না। এখানে যুক্তি যেটা খাটবে সেটা হলো বইয়ে যেহেতু দেওয়া আছে ফাইব্রো কার্টিলেজ সবচেয়ে শক্তিশালী, উত্তর সেটাই। এখন এটাই যে আবার এইটা ওই সেন্সে তুমি এটাও মারবা, হবে না। বইয়ে এটা লেখা আছে, এটাই আনসার। ওকে, অর্থাৎ কার্টিলেজ মানে তরুণাস্থি, যার মধ্যে আবার ফাইবার আছে, সেই হচ্ছে শক্তিশালী। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই ক্যালসিফাইড মানে তো ক্যালসিয়াম জমে সেটা চুনের মতো শক্ত হয়, সেটা তো আরও অনেক দৃঢ়। কিন্তু সত্যি কথা ক্যালসিফাইড কার্টিলেজ বলে কিছু নাই। আর বইয়ে যেহেতু এর পাশে এরকম শব্দ লাইন লেখা নাই, তাহলে আনসার এখানে ফাইব্রো কার্টিলেজই হবে। তো এই তরুণাস্থিগুলো কোথায় থাকে এগুলোর এক্সাম্পল আর আমি এখন লেখাচ্ছি না। এইগুলোর অবস্থান ভাইয়া ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। অবস্থান VVI ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবা, ট্রিক আছে, আমি অনেক ভিডিওতে এগুলো বলছি। আচ্ছা, R6 প্লাজমিডের বৈশিষ্ট্য দেখো। প্লাজমিড 3 ধরনের। প্লাজমিড 3 ধরনের। কি কি প্লাজমিড বলো তো? F ও F প্রাইম, কোল এবং R প্লাজমিড।
এই আর প্লাজমিডের আর শব্দটা আসছেই রেজিস্ট্যান্স থেকে। রেজিস্ট্যান্সের বাংলা হলো রোধ, ফিজিক্সেও তোমরা পড়েছ। তার মানে এর নামই তো আর, তার মানে সে রোধ করবে। তাহলে যে জায়গায় রোধ শব্দটা আছে, প্রতিরোধ, সো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন হলো R6 প্লাজমিড। যৌন জনন করবে যে, সে অবশ্যই ফার্টাইল হবে। তাহলে এটাই হলো এফ ও এফ প্রাইম প্লাজমিড। তাহলে কোন প্লাজমিড যৌন জনন করে? এফ ও এফ প্রাইম প্লাজমিড। আর কোল প্লাজমিডের কাজ হলো ইকোলাইকে ধ্বংস করবে। কোল প্লাজমিড, কোল ওই যে কোলাই থেকে আসছে কোল। ঘাসফড়িংয়ের শ্রবণথলি কি দিয়ে আবৃত? মাথায় ঘিলু থাকলেই পারবা। তোমার দেখবা ভাইয়া, তোমার কানের মধ্যে একটা পর্দা আছে যাকে আমরা বলি টিম্পেনিক পর্দা। টিম্পেনিক পর্দা, তো টিম্পেনিক পর্দা তোমার কাকে ঢেকে রাখছে? কানের যে মেইন অংশ অন্তকর্ণ, সেইখানে যাওয়ার আগেই তো টিম্পেনিক পর্দা। টিম্পেনিক পর্দা পার হয়ে প্রথমে মধ্যকর্ণ, তারপরে অন্তকর্ণ। তাহলে মানুষের কানের পর্দাকে বলে টিম্পেনিক পর্দা। এবং টেম্পো শব্দের অর্থই কান, যেমন মানুষের এই হাড্ডিটার নাম টেম্পোরাল। তাহলে কানের পর্দা টিম্পেনিক, কান যে হাড্ডিতে আছে টেম্পোরাল, টেম্পো। তাহলে শ্রবণের সাথেই ভাইয়া রিলেটেড কি? শ্রবণের সাথেই টেম্পু রিলেটেড, রাইট? সেখানে যে টিম্পেনাম, টেম্পু দিয়ে যা আছে সেটাই আনসার হবে। টারগাম, স্টারনাম, প্লিউরন, এই তিনটা তো ভিন্ন জিনিস। ঘাসফড়িংয়ের যে অঙ্কীয় দিক, বুকের দিকের অংশটা হচ্ছে স্টারনাম, কারণ আমারও বুকে আছে স্টারনাম। আমার দুই পাশে ফুসফুস, তার আবরণ প্লিউরা, তো ঘাসফড়িংয়েরও পাশে হচ্ছে প্লিউরন। আর আমাদের মেরুদণ্ড আছে পৃষ্ঠে, ঘাসফড়িংয়ের তো মেরুদণ্ড নাই, ও তো অমেরুদণ্ডী, ওর পৃষ্ঠদেশকে বলা হয় টারগাম। তাহলে টারগাম হলো ভাইয়া পৃষ্ঠদেশীয় অংশ। স্টারনাম হচ্ছে অঙ্কীয় দিশ, অঙ্কীয় মানে নিচের দিকে, অঙ্কীয় দেশীয় অংশ। আর প্লিউরন হচ্ছে পার্শ্বদেশীয় অংশ। উদ্ভিদ দ্রুত শোষণ করে, এটা অলরেডি আমরা গত ক্লাসে মানে কোনো একটা সেশনে আলোচনা করছি পটাশিয়াম পড়ার সময়, যে সবচেয়ে দ্রুত শোষিত হয় পটাশিয়াম এবং নাইট্রেট, এই দুইটা সবচেয়ে দ্রুত শোষিত হয়। সাথে মনে রাখো ধীরে শোষিত হয় ক্যালসিয়াম এবং সালফেট। এখানেও আমি জিএসটি 25-26 দিয়ে রাখতে চাই, এত ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এই টপিকটা। মানে তোমরা দেখবা যে এই স্লাইড থেকেই কমন চলে আসছে কিনা। আচ্ছা, P53 প্রোটিনের ভূমিকা। P53 এটা মুখস্থ করে ফেলবা, 53, ঠিক আছে? 53 ভাইয়া, 53, রাজশাহী ইউনিভার্সিটি, প্রতিষ্ঠা হয়েছে 1953 সালে। 35 না কিন্তু, 53। তো এর কাজ হচ্ছে একদম মনে রাখবো যে কোষকে বিভাজন হতে বিরত রাখা। এই হচ্ছে P53 প্রোটিনের কাজ। জাস্ট মুখস্থ করে ফেলবে এটা, হ্যাঁ? হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? টক্সিন এটা একটা বিষ, যে বিষ দিয়ে শিকারকে হিপনোটাইজ করা হয়। এই টক্সিনের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ফেনল। সো একবার পরীক্ষায় আসছিল, আমি আমার স্টুডেন্টকে বলছিলাম বোর্ড মানে ওদের কলেজ পরীক্ষায়, যে এটা তোমার কলেজে আসবে। তো কলেজে পরীক্ষায় প্রশ্ন আসছে, সে বলছে ভাইয়া এটা তো পরীক্ষায় আসলো, কিন্তু আমি তো অপশনে প্রোটিন ফেনল পাই নাই, তাই আমি ব্লাঙ্ক রাইখে আসছি। আমি বললাম দেখি তো তোর প্রশ্ন। তো পরে আমি প্রশ্ন দেখি যে ভাই অপশনে প্রোটিন ফেনল ছিল না, অপশনে ছিল আমিষ ও ফেনল। তো ভাই তোরা যারা জানিস না প্রোটিনের অপর নাম আমিষ, তারা লিখে রাখ প্রোটিন মানে আমিষ, আর ফেনলের অপর নামটাও লিখে রাখি কার্বলিক অ্যাসিড। কার্বনিক না কিন্তু, কার্বলিক অ্যাসিড। সাপ তাড়াতে ব্যবহৃত হয় ফেনল। C4 উদ্ভিদের পাতার বান্ডল শীতকে ঘিরে কোন কোষের স্তর থাকে? তোমরা নিশ্চয়ই C3C4। আমি যদি আরও একটা ভয়ঙ্কর স্টার চিহ্ন দিতে চাই, VVI 25-26, হায় রে ভাই, সবই তো 25-26 জিএসটি দিচ্ছেন। হ্যাঁ ভাই, তো C3C4 এর পার্থক্য 25-26 কি ভাইয়া? C3C4 এর পার্থক্য। তো সেই পার্থক্য পড়ার সময় তুমি দেখবা যে C4 এর মধ্যে লেখা ছিল ক্রাঞ্চ অ্যানাটমি ঘটে। C4 এ ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়, এটা আবার বৈজ্ঞানিক নাম ভাইব না, এমনি দাগ দিছি। তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় C4 উদ্ভিদে। তো C4 উদ্ভিদে দুই ধরনের কোষ আছে, ভেতরের দিকে থাকে বান্ডল শীত কোষ, এগুলো হচ্ছে বান্ডল শীত কোষ ভাই, বান্ডল শীত কোষ। এর ভেতর থাকে ভাস্কুলার বান্ডল। সো ভেতরে যেহেতু থাকে ভাস্কুলার বান্ডল, শীত মানে আবরণ, তো বান্ডলের চারদিকে যেহেতু এই কোষগুলো থাকে, শীত মানে আবরণ, বান্ডলের চারদিকে, তাই তাদের নাম হচ্ছে বান্ডল শীত।
এখন এই বান্ডল শীতকে ঘিরে ভাইয়া মেসোফিল কোষের আবরণ থাকে। সো এগুলো হচ্ছে মনে করো মেসোফিল কোষ, এই যে গঠনটা, এই যে বান্ডল শীতকে ঘিরে মেসোফিলের যে আবরণ, এইটাকেই বলে ক্রান্স অ্যানাটমি, যেটা শুধুমাত্র দেখা যায় C4 উদ্ভিদে। এটা হচ্ছে মেসোফিল কোষ। ঠিক আছে ভাই, তাহলে এই ক্রান্স অ্যানাটমি দেখা যায় C4 এবং পুরো পার্থক্যটা ভালো করে পড়বা। কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়, এটা আমরা গত 25-26 সেশনে পড়াইছি। তাহলে দেখো, কায়াজমা তৈরি হয় প্যাকাইটিন, 25-26 আসছিল। কায়াজমা তৈরি হয় কোথায়? উত্তর প্রোফেজ 1। ওকে, কোন আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতার রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করে? দেখো, এটাও গত ক্লাসের সলিউশন। পটাশিয়াম প্রবেশ করে কোন আলোতে? ব্লু লাইট। ব্লু মানে নীল না, গতদিন আমরা এগুলো বুঝাইছি। তারপরে আমাদেরকে নীল দিতে হবে। এখন আসো বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি উদ্ভিদ। এখান থেকে মেডিকেলেও কিন্তু প্রশ্ন আসছিল। নগ্নবীজির অনেক প্রজাতি থাকলেও বাংলাদেশে প্রাকৃতিকভাবে 5 প্রজাতির নগ্নবীজি জন্মে। এই 5 প্রজাতির মধ্যে একটার নাম হলো সাইকাস পেকটিনাটা। এই পেকটিনাটার প থেকে মনে রাখবা 3টা কথা। 1 নাম্বার কথা হচ্ছে পতে এটাকে পাহাড়ি এলাকায় পাওয়া যায়। 2 নাম্বার কথা, এটা প্রাকৃতিকভাবে জন্মে। 3 নাম্বার কথা, এর পাতা সবজি হিসেবে ইউজ হয়। তো সাইকাস পেকটিনাটা হচ্ছে একটা। আচ্ছা, আরেকটা হচ্ছে নাম্বার 2, পোডোকার্পাস। এই পোডোকার্পাসকে বলা হয় বাঁশপাতা। সো এটাও বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মায়। আর 3, 4, 5 হচ্ছে নিটাম। সো নিটামের 2 থেকে 3টা প্রজাতি বাংলাদেশে জন্মায়। এখন নিটামের কোন কোন প্রজাতি বাংলাদেশে জন্মায় এটা মনে রাখতে পারো। একটার নামে আছে অবলা, একটার নামে আছে মন্টি। সো অবলা মন্টি, আর একটার নামে আছে লাথি, মানে অবলা মন্টি লাথি খাইছে, এরকম টাইপের। অর্থাৎ একটার নাম অবলঙ্গাটা, এরকম টাইপের কিছু। আমি ভুলে গেছি বানান। আর লাথিতে কি মন্টিতে কি আমার মনে নাই, আমার জাস্ট ট্রিকটা মনে আছে। মানে তুমি এটা দেখি কিন্তু আনসার করতে পারবা। জাস্ট আমাকে তাহলে একটু বই দেখতে হবে। আচ্ছা, তোমার একটা বই থেকে দেখে নিও, হাসান স্যারই আছে। বই দেখলে আবার সময় লাগবে, বাট আমার যতটুকু মনে আছে এমনি আমি মনে রাখাইছিলাম যে নিটামের 3টা প্রজাতি আছে। অবলা মন্টিকে একটু লাথি মেরেছে, এটা খুবই খারাপ বিষয়। তো এই 5টা প্রজাতি নগ্নবীজির, এরা প্রাকৃতিকভাবেই জন্মে। তাহলে পরীক্ষা আসতে পারে যে কোনটি নগ্নবীজি। তাহলে সাইকাস, পোডোকার্পাস, নিটাম এগুলো নগ্নবীজি। সাথে নগ্নবীজির আরও কিছু এক্সাম্পল আছে যারা প্রাকৃতিকভাবে জন্মায় না। এর মধ্যে একটা হচ্ছে থুজা, পাইনাস। সেই 2টার কথা এক্সট্রা মনে রাখতে পারো। এবার আসো ভাইয়া, কোন কোষ আবৃতবীজি বৃক্ষে শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে? ও আচ্ছা, তার মানে ভাইয়া দেখো, পানি পরিবহন করে, আমরা সবাই জানি জল পরিবহন করে জাইলেম। পানি মানে জল, আর জল থেকে আমরা মনে রাখি জাইলেম। তাহলে আনসার হবে জাইলেম। আচ্ছা, অপশনে তো আবার জাইলেম নাই, তাহলে জাইলেমের উপাদান আছে। আচ্ছা, জাইলেমের উপাদান কি কি আছে ভাইয়া? জাইলেমের উপাদান আছে 4টা। 1 নাম্বার কি ভাইয়া? ট্রাকিড। 2 নাম্বার কি? ভেসেল, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 3 নাম্বার কি? জাইলেম প্যারেনকাইমা। আর 4 নাম্বার হলো জাইলেম ফাইবার। তো এর মধ্যে সবচেয়ে উন্নত হলো ভেসেল। তাহলে মনে রাখবা, ট্রাকিড কিন্তু কম উন্নত, ভেসেল হচ্ছে বেশি উন্নত। তাহলে এইটা একটু মাথায় রাখো, ট্রাকিডের চেয়ে ভেসেল উন্নত। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, ভেসেল ইজ গ্রেটার দ্যান ট্রাকিড। তাহলে ভেসেল যেহেতু উন্নত, তাহলে ভেসেলটা থাকবে আবৃতবীজির প্রধান পানি পরিবহন অঙ্গ। ঠিক আছে। আর ট্রাকিড যেহেতু একটু অপ্রধান, এটা আবৃতবীজির চেয়ে যারা খারাপ, আবৃতবীজির চেয়ে কে খারাপ? নগ্নবীজির চেয়ে কে খারাপ? টেরিডোফাইটা। তাহলে নগ্নবীজি টেরিডোফাইটার, এখানে যদি অপশনে
আবৃতবীজি না থেকে নগ্নবীজি বা টেরিডোফাইটা থাকতো, যে টেরিডোফাইটা নগ্নবীজির বেলায় প্রধানত পানি পরিবহন করে কে, সেটা শিখর থেকে পাতায় যেখানেই হোক, তখন আনসার হইতো ট্রাকিড। যেহেতু ভাই আবৃতবীজি বলছে, এটা বস উন্নত, ভেসেলও উন্নত, ভেসেল, তাহলে এখানে ট্রাকিড ভেসেল দুটোই দেখলাম অপশনে আছে, আনসার হবে ভেসেল। মেন্ডেল তার মটরশুঁটি গবেষণায় কত জোড়া, এটা মনে রাখবা, মেন্ডেল জোড়া বললে 7 জোড়া, এবং 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি 7 বছর গবেষণা করেছেন। কিন্তু কত প্রকার মটরশুঁটি? 34 প্রকার, 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেছে। সো এই 3টা কথা তথ্য ভালো করে মনে রাখবো। এখানে আর আমি খুব বেশি না পেঁচাই, তাহলে এখানে 7 জোড়া হবে আনসার। সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার? সেলুলোজ একটা পলিমার। সেলুলোজ কার পলিমার? সেলুলোজ কার পলিমার? কার পলিমার? গ্লুকোজের পলিমার। কোন গ্লুকোজ? বিটা ডি গ্লুকোজ। তাহলে সেলুলোজ হচ্ছে কার পলিমার? বিটা ডি গ্লুকোজের পলিমার, অর্থাৎ গ্লুকোজের পলিমার। তো সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড, সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে সে যার পলিমার, তাহলে এটা হচ্ছে মনোমার, সো এটাকে বলে মনোস্যাকারাইড। তার মানে সেলুলোজ নামক পলিস্যাকারাইডটা গ্লুকোজ নামক মনোস্যাকারাইডের পলিমার। এখন এই গ্লুকোজের কার্বন কত? কে না জানি আমরা, 6 কার্বন। তাহলে বলছে সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার? 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার। পরীক্ষা এভাবে আসতে পারে, কার পলিমার, তখন অপশনে গ্লুকোজ থাকতে পারে, আবার গ্লুকোজেরও আলফা ডি, বিটা ডি এরকম থাকতে পারে, এক্স্যাক্টলি বিটা ডি গ্লুকোজের পলিমার। প্রাকৃতিক পতঙ্গনাশক, তোমরা সবাই 11 চ্যাপ্টারে একটা জিনিস শুনছো, বিটি বেগুন। এই যে তোমরা নামটা শুনছো, বিটি নিয়ে কিন্তু আমরা 23-24 কথা বলছি। এই বিটি বেগুন মানে কি? বেগুনের মধ্যে বিটি এই ব্যাকটেরিয়ার জিন ঢুকানো হয়েছে যাতে বেগুনটা পতঙ্গ নাশ করতে পারে। তার মানে এই বিটি ব্যাকটেরিয়াটাই হলো পতঙ্গনাশক। এবং এই ব্যাকটেরিয়া তো ন্যাচারালি আল্লাহ তাআলা দিয়েছে, মাটির মধ্যে থাকে। এই ব্যাকটেরিয়া কই থাকে? মাটির মধ্যে থাকে। তাহলে বিটি মানে কি? বিটি, তাহলে দেখো অপশনে বিটি কোথায় আছে, এই যে বি আছে, এই যে টি আছে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটাই আনসার। সর্বশেষ, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে? খুবই সহজের সহজ। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তোমরা দেখেছো যে একটা জিনিসের জিন নিয়ে আরেকটা ধরো উদ্ভিদে দেওয়া হলো। যেমন তোমরা জানো যে তোমার মনে হয়েছে গোল্ডেন রাইস বানাবা, তাই না? গতদিন আমরা গোল্ডেন রাইস পড়েছি। সো গোল্ডেন রাইসে কি করা হয়েছে বলো তো? ওই যে জ্যাপনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে জিন নিয়ে ঢুকানো হয়েছে, ফলে ওই যে জ্যাপনিকা ধানটা তার মধ্যে জিন ট্রান্সফার করা হয়েছে, ফলে এই জীবকে বলা হয় ট্রান্সজেনিক, অর্থাৎ ট্রান্সফার করা হয়েছে জিন। তাহলে যার মধ্যে জিন ট্রান্সফার করা হয়েছে তাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। সো হাইব্রিড তো হবেই না, হাইব্রিড ক্লোন, এই জিনিসগুলো সবগুলোই আমরা পাবো টিস্যু কালচারে। টিস্যু কালচারের ফলে হাইব্রিড ক্লোন তৈরি হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে দেখতে 3টা বছরের প্রশ্ন সলিউশন করে ফেললাম। 3টা বছরের প্রশ্ন, 22-23, 23-24, 24-25। সো আর বাকি রয়েছে 21-22 এবং 20-21। সো এই 2টা হয়ে গেলেই জিএসটির চমৎকার একটা অ্যানালাইসিস হলো। আমি জিএসটি পরীক্ষার পর আমি নিজেই দেখব আমার এই স্লাইডগুলো থেকে, মানে জাস্ট 5 বছরের অ্যানালাইসিস থেকে, প্রশ্ন থেকে না, অ্যানালাইসিস থেকে। অর্থাৎ আমি কিন্তু যদি একদম প্রথম দিকে চলে যাই, অর্থাৎ ধরো এইটা প্রশ্ন তো আইছে কি, প্রশ্ন তো আইছে জাস্ট অ্যাফিড, কিন্তু আমি অ্যাফিড না বলে কিন্তু দেখো অনেক কিছু বলেছি। আমার তো কেন জানি মনে হচ্ছে যে তুমি একটা কনফিডেন্টও পাবা যে হ্যাঁ আমি অনেক কিছু জানি, মানে ভালো মতো অ্যানালাইসিস করেছি এবং ভালো কিছু হওয়া সম্ভব। বাই দ্য ওয়ে, আল্লাহ তোমাদের ভালো করুক, ধৈর্য রাখুক, ধৈর্য দিক, তোমরা একটু ঠিকঠাক পড়াশোনা করো। আমি আমার এই স্লাইড সব কিছুই কিছুক্ষণের মধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।